1 জানুয়ারি 1972 সালে ক্যাপ্টেন এ রহিমের একটি সেসনা 150 এয়ারক্রাফট দিয়ে শুরু হয় স্বাধীন বাংলাদেশের সিভিল এভিয়েশনের জার্নি। সেই সময় থেকে বাংলাদেশে অন্তত 32টি এয়ারলাইন্স কোম্পানি রেজিস্টার করে, যার মধ্যে অনেকে অপারেশন এসেছে, আবার অনেকগুলো কখনো ফ্লাইটই অপারেট করেনি, আর কয়েকটি কিছুদিনের মধ্যে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। এদের মধ্যে অন্তত 10টি প্যাসেঞ্জার এয়ারলাইন্স অপারেশন শুরুর পর পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে। বর্তমানে অপারেশন চালু থাকা এয়ারলাইন্সগুলোর মধ্যে বাংলাদেশ বিমানের ফ্লিটে 21টি এয়ারক্রাফট সহ দেশে মোট 45টি এয়ারক্রাফট অপারেশনাল রয়েছে। এয়ার ট্রাভেল ট্রান্সপোর্ট সেক্টরকে আরও এফিশিয়েন্ট করার মাধ্যমে দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে সাহায্য করছে। ফেব্রুয়ারি 1972 প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটি বাংলাদেশের প্রথম এয়ারলাইন কোম্পানি। বিমানের ফ্লিটের ফার্স্ট এয়ারক্রাফটগুলো ছিল একটি ভিনটেজ ডগলাস ডাকোটা এবং ডগলাস DC-3। 4টি ফকার F-27 এয়ারক্রাফট কেনার মাধ্যমে ডোমেস্টিক অপারেশন শুরু হয়, যা ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে যাত্রী পরিবহন করত। 1993 সাল পর্যন্ত বাংলাদেশ বিমানের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে মনোপলি ছিল। পরবর্তী দশকগুলোতে এই এয়ারলাইনটি তার ফ্লিট এবং রুটগুলো ধীরে ধীরে এক্সপ্যান্ড করে। বাংলাদেশে মোট 8টি এয়ারপোর্ট রয়েছে, যার মধ্যে 3টি ইন্টারন্যাশনাল এবং 5টি ডোমেস্টিক। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এবং উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। অন্যদিকে ডোমেস্টিক এয়ারপোর্টগুলো কক্সবাজার, রাজশাহী, যশোর, সৈয়দপুর এবং বরিশালে অবস্থিত। 1993 সালে এয়ার পারাবতের পর একে একে 1997 সালে GMG, 2005 সালে ইউনাইটেড, 2006 সালে রয়্যাল বেঙ্গল, 2010 সালে রিজেন্ট, 2012 সালে নভো এয়ার, 2013 সালে US বাংলা সহ আরও বেশ কয়েকটি প্রাইভেট এয়ারলাইন্স তাদের অপারেশন চালু করে। প্রাইভেট এয়ারলাইন্সগুলোর মধ্যে শুধু নভো এয়ার এবং US বাংলাই বর্তমানে অপারেশনাল আছে। রিজেন্ট কোভিড শুরুর পর থেকে তাদের অপারেশন বন্ধ রেখেছে। অর্থাৎ বর্তমানে বিমান বাংলাদেশ সহ এই ইন্ডাস্ট্রিতে 4টি স্কেজুয়ালড এয়ারলাইন্স রয়েছে, যার মধ্যে 3টি অপারেশনাল আছে। অনেক এয়ারলাইন্স কোম্পানি তাদের প্রপার বিজনেস পলিসির অভাব, ইমপ্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি, লো ব্র্যান্ড ইমেজ, এয়ার এগ্রিমেন্ট রুল ভায়োলেশন এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে বাংলাদেশে তাদের অপারেশন বন্ধ করেছে। প্রাইভেট 3টি এয়ারলাইন্সের মধ্যে US বাংলা ইন্ডিভিজুয়ালি টোটাল মার্কেটের প্রায় 50% অর্জন করে নিয়েছে। ফ্লিট সাইজের বেসিসে US বাংলা বাংলাদেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন, যার ফ্লিটে 16টি এয়ারক্রাফট আছে এবং 7টি এয়ারক্রাফট নিয়ে নভো এয়ার আছে দ্বিতীয় অবস্থানে। বর্তমানে US বাংলা এবং নভো এয়ার দেশের 8টি ডেস্টিনেশনে ডোমেস্টিক ফ্লাইট সার্ভিস দিচ্ছে, যা হল ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং বরিশাল। তাছাড়া ডোমেস্টিক এভিয়েশন ইন্ডাস্ট্রিতে নতুন একটি এয়ারলাইন কোম্পানি এয়ার অ্যাস্ট্রা জয়েন করেছে, যা কিনা 2022 সালের ফার্স্ট কোয়ার্টারে কমার্শিয়াল সার্ভিস চালু করবে বলে জানিয়েছে। স্কেজুলড এয়ারলাইন্স ছাড়াও ডোমেস্টিক এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আরও 2টি ক্যাটাগরি আছে: চার্টার এয়ারলাইন্স এবং কার্গো এয়ারলাইন্স। এয়ার চার্টারিং হল পুরো এয়ারক্রাফটটি নন স্কেজুলড সিস্টেমে ভাড়া দেওয়া। চার্টার এয়ারলাইন্সের বর্তমানে 10টি অপারেটর রয়েছে, যার মধ্যে R&R এভিয়েশন, সাউথ এশিয়ান এয়ারলাইন্স, BRB এয়ার লিমিটেড, স্কয়ার এয়ার লিমিটেড এবং বসুন্ধরা এয়ারওয়েজ সবচেয়ে পপুলার। এছাড়া কিছু এয়ারলাইন্স এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসও প্রোভাইড করে থাকে। অন্যদিকে কার্গো এয়ারলাইন্সগুলো প্রাইমারিলি কার্গো ট্রান্সপোর্টের সাথে জড়িত। এই ধরনের এয়ারলাইন্সগুলো বড় বড় প্যাসেঞ্জার ট্রান্সপোর্টিং এয়ারলাইন্সগুলোর সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করে থাকে। বর্তমানে দেশে 4টি কার্গো সার্ভিস প্রোভাইডার এয়ারলাইন্স আছে, যারা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সার্ভিস প্রোভাইড করে। এগুলো হলো বিসমিল্লাহ এয়ারলাইন্স, হ্যালো এয়ারলাইন্স, ইজি ফ্লাই এক্সপ্রেস এবং স্কাই এয়ার। গ্রোয়িং ইকোনমির সাথে তাল মিলিয়ে এভিয়েশন ইন্ডাস্ট্রির ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের একটি তথ্যসূত্রে জিডিপি গ্রোথের সাথে এয়ারলাইন্স ইউজারদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। র্যাপিডলি গ্রোয়িং বিজনেস এনভায়রনমেন্ট, ইমপ্রুভড পারচেজিং পাওয়ার এবং সময় বাঁচানোর প্রয়োজনীয়তা এই ইন্ডাস্ট্রির গ্রোথের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা যায়। 2018 সালে এই সেক্টরটি 1,29,000 জব প্রোভাইড করে এবং জিডিপিতে $449 মিলিয়ন কন্ট্রিবিউট করে, যা দেশের মোট জিডিপির প্রায় 0.18%। ইন্ডাস্ট্রি এক্সপার্টরা বরাবরই এই মার্কেট নিয়ে আশাবাদী। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের তথ্যসূত্রে 2010 থেকে 2017 সালের ভেতর দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রির মার্কেট দ্বিগুণ হারে গ্রো করেছে। 2018 সালের ট্রেন্ডকে মাথায় রেখে বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রি আগামী 20 বছরে 168% গ্রো করবে বলে ধারণা করা হয়েছিল, যা কিনা দেশের নতুন জব অপরচুনিটি তৈরি ও জিডিপিতে আরও বেশি কন্ট্রিবিউট করবে বলে ফোরকাস্ট করা হয়েছিল। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে রিসেন্ট এক ইন্টারভিউতে সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম স্টেট মিনিস্টার মোহাম্মদ মাহবুব আলী আগামী 15 বছরে বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রি প্রায় 3 গুণ বৃদ্ধি পেতে পারে বলে আশা করেছেন।
বেশ ভালো পটেনশিয়াল থাকা সত্ত্বেও করোনা ভাইরাস প্যান্ডেমিকের শুরু থেকে এভিয়েশন ইন্ডাস্ট্রির ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল। ভাইরাসের আউটব্রেকের পরপরই ডোমেস্টিক রুটে প্যাসেঞ্জার কাউন্ট 25 থেকে 30% কমে গিয়েছিল। তবে লকডাউন তুলে নেওয়ার পর এভিয়েশন আবার চালু করা হলে দেশের ট্যুরিজমের সাথে সাথে এভিয়েশন ইন্ডাস্ট্রিও কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে। অক্টোবর 2020 এবং নভেম্বর 2020-এর মধ্যে প্যান্ডেমিক সিচুয়েশনের তুলনায় ডোমেস্টিক এভিয়েশনে 75% থেকে 80% হারে গ্রো করেছে বলে রিপোর্ট করেছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। যেখানে 2020 সালের ডিসেম্বর মাসে এয়ার ট্রাভেলের প্যাসেঞ্জার সংখ্যা ছিল 2.21 লক্ষ, তা পরবর্তী 2 মাসে বেড়ে 2021 সালের ফেব্রুয়ারিতে গিয়ে দাঁড়ায় 2.34 লক্ষ। ডেইলি স্টারের সূত্র মতে 2021 সালের অক্টোবরের আগের 3 মাসে প্যাসেঞ্জার সংখ্যা প্রায় 3 গুণ বেড়েছে। তবে রিকভার করা শুরু করলেও দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি করোনা মহামারীতে বিশাল লস করেছে। প্যান্ডেমিকের শুরু থেকে 2021 সালের অক্টোবর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লস হয়েছে 1300 কোটি টাকা, ইউএস বাংলা এয়ারলাইন্সের 800 কোটি টাকা এবং নভো এয়ার 150 কোটি টাকা লোকসান করেছে। ইকোনমিক ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ডোমেস্টিক এভিয়েশনও চেঞ্জ এসেছে। রিসেন্ট বছরগুলিতে কিছু প্র্যাকটিস বেশ পপুলারিটি গেইন করেছে। এয়ার ট্রাভেল অন্যান্য ট্রান্সপোর্টের তুলনায় ফাস্টার এবং কমফোর্টেবল। বাংলাদেশের হাইওয়েগুলোতে প্রপার রক্ষণাবেক্ষণের অভাবে অনেক অংশের কন্ডিশন খারাপ থাকে, যার প্রেক্ষিতে রাস্তার অ্যাভারেজ স্পিড কমে যায়। ফলে অনেকের জন্যই এয়ার ট্রাভেল বেশি কনভিনিয়েন্ট। যেমন সিলেট থেকে কক্সবাজার 527 কিলোমিটারের যাত্রায় বাসে বা গাড়িতে করে যেতে সময় লাগে প্রায় 12 ঘন্টা, অথচ একই রুটে এয়ার ট্রাভেলের মাধ্যমে মাত্র 1.5 ঘন্টায় পৌঁছানো যায়। এতে 3200 টাকা খরচ পড়ে, যা বাস বা গাড়ির তুলনায় বেশি, কিন্তু প্যাসেঞ্জাররা অনেকেই ইদানিং অ্যাসোসিয়েটেড টাইম, কস্ট ও ইনকনভিনিয়েন্সকে কনসিডার করে অনেক ক্ষেত্রে এয়ার ট্রাভেলকেই বেশি প্রিফার করছে। বিশেষ করে বিজনেসম্যান যারা বাই এয়ার ট্রাভেল করে থাকেন, তারা একই দিনে ঢাকা থেকে অন্য কোনো বিভাগে কাজ শেষ করে আবার ওই দিনই ঢাকা ব্যাক করতে পারছে। এছাড়া বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি 2000 সালে $418 থেকে 2020 সালে $1968 এসে দাঁড়িয়েছে, অর্থাৎ মাথাপিছু আয় 4.5 গুণেরও বেশি বেড়েছে। এই কারণে এখন অনেকেই এয়ার ট্রাভেল অ্যাফোর্ড করতে পারছে, যার ধারাবাহিকতায় শুধু 2015 থেকে 2019 সালে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রির গ্রোথ রেট ছিল প্রায় 65%। তাছাড়া বাংলাদেশের রিসেন্ট সময়ে জরুরিভাবে পেশেন্টকে ট্রান্সপোর্ট করার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার বৃদ্ধি লক্ষ্য করা যায়। অনেকের মাঝে আবার চার্টার জেট ইউজার ট্রেন্ডও স্টার্ট হয়েছে। এয়ার ট্রাভেলের এই বাড়তি ডিমান্ড মেটাতে ফ্রিকোয়েন্ট ফ্লাইট স্কেজুল এভিয়েশন ইন্ডাস্ট্রির আরেকটি উল্লেখযোগ্য ট্রেন্ড। আগে একটা সময় ছিল যখন ঢাকা থেকে চট্টগ্রাম বা সিলেটের মতো বড় বড় ডেস্টিনেশনগুলোতে সপ্তাহে হাতে গোনা কয়েকটি ফ্লাইট যেত। তবে এখন ডিমান্ড বাড়ার সাথে সাথে ঢাকা থেকে দেশের বিভিন্ন ডেস্টিনেশনগুলোতে দিনের বিভিন্ন স্কেজুলে একাধিক ফ্লাইট যায়, যার ফলে একজন প্যাসেঞ্জার তার সুবিধা অনুযায়ী টাইম স্কেজুলের ফ্লাইট বুক করতে পারেন। একই সাথে এয়ারলাইনগুলো কাস্টমারদের ডিমান্ড থাকায় বিভিন্ন রুটে বিজনেস ক্লাসও অফার করা শুরু করেছে। বিমান বাংলাদেশ রিসেন্টলি বিভিন্ন ডোমেস্টিক রুটে ডিরেক্ট ফ্লাইট চালু করেছে। আগে প্রতিটি ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে ঢাকাকে একটি হাব হিসেবে ব্যবহার করা হতো, এখন সরাসরি সিলেট থেকে চট্টগ্রাম যাওয়া সম্ভব। অন্যদিকে বাংলাদেশ সরকার কক্সবাজার ও সৈয়দপুর এয়ারপোর্টকে ইন্টারন্যাশনালাইজ করার প্রজেক্ট হাতে নিয়েছে। এই প্রজেক্টগুলো কমপ্লিট হওয়ার পরে এই এয়ারপোর্টগুলো রিজিওনাল হাবে পরিণত হবে, যার প্রেক্ষিতে এই রুটগুলোতে অন্যান্য কমার্শিয়াল এয়ারলাইন্সগুলো ডিরেক্ট ফ্লাইট অপারেট করার পাশাপাশি ইন্টারন্যাশনাল ফ্লাইটের পরিমাণও বাড়তে পারে। তবে বেশ কয়েক বছর ধরেই বিমানের পাশাপাশি প্রাইভেট কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট শুরু করেছে। ইউএস বাংলা 2014 সালের 17 জুলাই আন্তর্জাতিক অপারেশন শুরু করে এবং বর্তমানে 11টি আন্তর্জাতিক রুটে অপারেট করছে। নভো এয়ারও পরবর্তী বছরের ডিসেম্বরের 1 তারিখ থেকে আন্তর্জাতিক অপারেশন শুরু করে এবং এখন একটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট অপারেট করছে। একসময় পুরনো বা আউটডেটেড এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট অপারেট করলেও গত কয়েক বছরে বিমান বাংলাদেশ নতুন মডেলের ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট অ্যাকোয়ার করেছে। 2019 সালে 2টি বোয়িং 787-8 ড্রিম লাইনার এবং 2টি বোয়িং 787-9 ড্রিম লাইনার এবং 2020 সালে 2টি ডে হ্যাভিল্যান্ড কানাডা DHC-8-400 বিমান ফ্লিটে অ্যাড করা হয়, যার প্রেক্ষিতে বিমান বাংলাদেশের এয়ারক্রাফটগুলোর বর্তমানে অ্যাভারেজ বয়স 7.3 বছর। নতুন এই এয়ারক্রাফটগুলো আরও বেশি যাত্রীকে অ্যাট্রাক্ট করার পাশাপাশি ফুয়েল এফিসিয়েন্সি বাড়ানোর মাধ্যমে অপারেটিং ও মেইনটেন্যান্স কস্ট কমিয়ে আনছে। বিমানের পাশাপাশি ঢাকা ট্রিবিউনের তথ্য অনুসারে ইউএস বাংলা নতুন 3টি বোয়িং 737-800S এবং 4টি ATR 72-600S এয়ারক্রাফট তাদের ফ্লিটে অ্যাড করার পরিকল্পনা করছে। বাংলাদেশ আয়তনের দিক থেকে বেশ ছোট একটি দেশ। 2টি এয়ারপোর্ট খুব কাছাকাছি হলে সেই 2টি এয়ারপোর্টের মধ্যে এয়ারলাইনগুলোর জন্য ফ্লাইট অপারেট করা সাস্টেইনেবল হয় না।
এছাড়া অল্প দূরত্বে ট্রাভেল করার সময় এয়ারপোর্টে পৌঁছানোর এবং চেক ইন চেক আউট করার জন্য ব্যয় করা সময়কে কনসিডার করলে সড়কপথ ট্রাভেল করা বেশি সুবিধাজনক হয়ে দাঁড়ায়। ফলে দেশের ভেতরে নতুন নতুন এয়ার ট্রাভেলের ডেস্টিনেশন অ্যাড করার খুব বেশি সুযোগ নেই। তাছাড়া বেশ কিছু মেগা প্রজেক্টের কারণে আগামীতে রোড ও রেলের মাধ্যমে ট্রাভেল অনেক বেশি সহজ হয়ে যাবে। ফলে এয়ারলাইনগুলোর জন্য অন্যান্য ট্রান্সপোর্টের সাথে কম্পিট করে সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে। বাংলাদেশের অনেক মানুষ এখনও এয়ার ট্রাভেলকে ট্রান্সপোর্টের একটি ভালো অপশন হিসেবে বিবেচনা না করে বিলাসিতা হিসেবে দেখে, যার ফলে কাস্টমাররা এয়ার ট্রাভেলকে রোড ও রেলের সাবস্টিটিউট হিসেবে কনসিডার করে না। এভিয়েশন ইন্ডাস্ট্রির গ্রোথের পথে এটি একটি সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ। ডোমেস্টিক ট্রাভেলের জন্য কার, বাস, ট্রেন এবং লঞ্চের হাই অ্যাভেলেবিলিটি ডোমেস্টিক এয়ার ট্রাভেলের জন্য একটি থ্রেট। অন্যদিকে লো বা নো সুইচিং কস্ট এবং সেম রুটে মাল্টিপল ফ্লাইট ইন্ডাস্ট্রিকে বেশ প্রাইস সেন্সিটিভ করে তুলেছে, যার ফলে এই ইন্ডাস্ট্রিতে অপারেট করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাইসিং প্রচুর কম্পিটিটিভ। রিসেন্ট কিছু সময়ে বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রির প্রায় সব এয়ারলাইনেরই কিছু কিছু মেকানিক্যাল প্রবলেমের ঘটনা সামনে এসেছে। এর মাঝে সম্প্রতি বাংলাদেশ বিমানের একটি প্লেনের ল্যান্ডিং গিয়ারের ত্রুটিজনিত কারণে দীর্ঘ সময় ল্যান্ড করতে না পারা, কক্সবাজারের এয়ারপোর্টের অব্যবস্থাপনায় বিমানের প্লেন টেক অফের সময় রানওয়েতে গরু চলে আসা ও প্লেনের চাকায় গরুর ধাক্কা লাগা, 2019 ও 2021 সালে নভোএয়ারের প্লেনের ল্যান্ডিংয়ের সময় সামনের চাকা ফেটে যাওয়ার মতো ঘটনাগুলো বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার ও সেফটি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করে। তাছাড়া বিমান বাদে অন্য এয়ারলাইনগুলোর অনেক এয়ারক্রাফট পুরনো হওয়ার কারণে সেগুলোর মেইনটেন্যান্স কমপ্লিকেটেড এবং কস্টও অনেক বেশি। পৃথিবীর বিভিন্ন মেজর এয়ারপোর্ট ও শহরগুলোতে এয়ার ট্রাভেলকে অন্যান্য সব ট্রান্সপোর্টের সাথে ইন্টিগ্রেট করে ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপ করা হয়। ফলে এভিয়েশনের সাথে বাস, ট্রেন, মেট্রো ইত্যাদি ট্রান্সপোর্টে কানেক্টেড থাকায় প্যাসেঞ্জাররা এভিয়েশনের সাথে অন্যান্য ট্রান্সপোর্ট মোডের কম্বিনেশনে খুব দ্রুত ও সহজে যাতায়াত করতে পারে। কিন্তু বাংলাদেশের সব এয়ারপোর্টই শহর থেকে খানিকটা দূরে এবং অন্যান্য ট্রান্সপোর্ট মোড থেকে বিচ্ছিন্ন। যদিও বর্তমানে ঢাকা এয়ারপোর্টকে মেট্রো রেলের সাথে এবং মেট্রো রেলকে কমলাপুর স্টেশনের সাথে কানেক্ট করার পরিকল্পনা রয়েছে, তবুও এই পরিকল্পনা পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে 2030 সাল পর্যন্ত সময় লেগে যাবে। সেই সময় পর্যন্ত সাময়িকভাবে অন্যান্য ট্রান্সপোর্টের সাথে এয়ারপোর্টকে লিঙ্ক করা যেতে পারে। এছাড়া ঢাকার বাইরের শহরগুলোতে এভিয়েশনকে অন্য ট্রান্সপোর্টের সাথে কানেক্ট করার তেমন কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশের এয়ারলাইনগুলোর বিরুদ্ধে প্রায় বিলো স্ট্যান্ডার্ড সার্ভিসের অভিযোগ পাওয়া যায়। হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কাস্টমার সার্ভিসে এয়ারলাইন কর্মীদের এডুকেটেড ও ট্রেন্ড হওয়া প্রয়োজন। আবার বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে গ্রাউন্ড হ্যান্ডলিং এর ইমপ্রুভমেন্ট একটি ভাইটাল নিড হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রায় লাগেজ সহ গ্রাউন্ড হ্যান্ডলিং এর মিসম্যানেজমেন্ট প্যাসেঞ্জারদের জন্য ইনকনভিনিয়েন্স হয়ে দাঁড়ায়। এভিয়েশনের ক্ষেত্রে সিভিল এভিয়েশন অথরিটি এয়ারলাইনগুলোকে বিভিন্ন সার্ভিসের জন্য চার্জ করে, যার পেমেন্ট সময় মতো না করলে ইন্টারেস্ট অ্যাড করা হয়। এই ইনভয়েসের উপর গ্লোবালি ইন্টারেস্ট রেট 12%, কিন্তু ক্যাব 80% পর্যন্ত চার্জ করে, যা এয়ারলাইন বিজনেসের জন্য ফেভারেবল না। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান আনতে পারলে এদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রির বিকাশ নিশ্চিত বলে আশা করা যায়।